আল্লাহ। কিছু কিছু মানুষ আছে যারা আপনার সুসময়ে ছায়ার মতো পাশে থাকবে, কিন্তু অসময়ে চেনা হয়েও এক একজন চরম অপরিচিত হয়ে উঠবে। এরা আসলে ভয়ঙ্কর রকম স্বার্থপরের খেলা খেলে, এমন ভান করে যেন আপনার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী তাদের জীবনে আর দ্বিতীয়টি নেই। তবে দিন শেষে তাদের প্রতিটি আচরণে লুকিয়ে থাকে এক চরম ব্যবসায়ী হিসাব নিকাশ। এমন মানুষ প্রয়োজনে খেলা খেলতে ভীষণ দক্ষ হয়। তারা কখনো আপনার জীবন থেকে পুরোপুরি মুছে যায় না, আবার বিপদের দিনে শক্ত করে হাতটা ধরেও না। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ঠিক সময়ে আপনাকে খুঁজে নেয়, আর কাজ ফুরিয়ে গেলেই খুব চতুরতার সাথে দূরে সরে যায়। মুখে বন্ধুত্বের মধুর বাণী, আড়ালে তাদের ভেতরের উদাসীনতা আপনাকে প্রতি মুহূর্তে এক অদ্ভুত একাকিত্বের দিকে ঠেলে দেয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো, তারা যে আপনাকে ব্যবহার করছে তা কখনো প্রকাশ হতে দেয় না, বরং মিষ্টি কথা আর কৃত্রিম ব্যস্ততার অজুহাতে ধীরে ধীরে আপনার সরলতাকে পুঁজি করে। কিভাবে মানুষকে নিজের প্রয়োজনে টিকিয়ে রাখতে হয় আর কিভাবে কাজ শেষে তাকে একপাশে ফেলে রাখতে হয়, এরা তা খুব ভালো করেই জানে। কখনো কখনো এই নীরব স্বার্থপরতাগুলো সরাসরি শত্রুতার চেয়েও বেশি বুক চিরে দেয়। আপনি যদি কাউকে নিঃস্বার্থভাবে আপন ভাবেন, আর সে যদি প্রতিনিয়ত আপনার সাথে এমন ছদ্মবেশী খেলা খেলতে থাকে, তবে সেই সম্পর্কে জড়িয়ে আপনি কখনোই নিজের আত্মসম্মান বজায় রাখতে পারবেন না। যে আপনার ভালো সময়ে ভাগ বসায়, কিন্তু আপনার খারাপ সময়ে একটু মানসিক সমর্থনও দিতে পারে না, আপনি কি আদৌ বিশ্বাস করেন সে আপনার আপনজন? একদমই না। সে মূলত আপনার আবেগ আর সরলতা নিয়ে খেলছে। আপনাকে মানসিকভাবে এতটাই সস্তা বানিয়ে দেয় যেন একসময় আপনি নিজের অস্তিত্বের মূল্যটাই ভুলে যান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে আজকে কোনো কাজ নয়, আজকে শুধু কথা আর কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। অনেকদিন পর্যন্তই কিন্তু আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আসলে কোরবানি ঈদের পর থেকে নিজে একটু ব্যস্ত হয়েছিলাম, যে কারণে কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাছাড়া এবার কোনো ঈদ ব্লগও আমি বানাইনি, কাজের ব্যস্ততা ছিল। আর ঈদের পরপরই আমাদের প্ল্যান হয়েছিল আমরা একটু ঘুরতে যাব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কক্সবাজার যাওয়ার। হয়তোবা অনেকের কাছে বিষয়টি অবাক লাগতে পারে, কিন্তু আমার কাছে মোটেও অবাক করার মতো কিছু নয়। আসলে পারিবারিক সমস্যা থাকে বা কখনো কখনো কর্মব্যস্ততার কারণে আমার কখনো কক্সবাজার যাওয়া হয়ে ওঠেনি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে যাব, কিন্তু এবার প্ল্যানটা করেই ফেললাম যে কক্সবাজারে যেতে হবে। তো যাই হোক, ভাবা অনুযায়ী কাজ করেছি। আর এবার ঈদের ছুটিতে আমরা সবাই চলে গিয়েছিলাম কক্সবাজার। তো যে কারণে আমি কিন্তু কোনো ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ইতিমধ্যে অনেক আপুরা কমেন্ট করেও বলেছেন যে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি না। মাঝে মাঝে আপনাদের সঙ্গে কিছু রিলস শেয়ার করেছি, সেটাও হচ্ছে আমার মিনি কিচেনের। আসলে কি করব, আপনাদের মাঝে আর কি উপস্থিত আছি এটা বোঝানোর জন্যই কিছু কিছু ভিডিও শেয়ার করেছি। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব আবার আপনাদের মাঝে কিছু ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তবে আজকের ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ শেয়ার করেছি কক্সবাজারকে নিয়েই। সেখানের আনন্দঘন মুহূর্তগুলোই আপনাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করেছি। কক্সবাজার না গেলে হয়তোবা অনেক কিছু মিস করতাম। হয়তোবা অনেকেই অনেকবার গিয়েছেন, কিন্তু আমার কাছে বিষয়টা একটু অন্যরকম। আর এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগা কাজ করেছে, যেটা আমি হয়তোবা বলে বোঝাতে পারবো না। আর আমি তো এবার যাওয়ার পর থেকেই চিন্তা আছে যে আবার কবে যাব। আমার এই কক্সবাজার ঘুরতে যাওয়াটা আমার কাছে বিশেষ একটা মুহূর্ত ছিল, অনেক ভালো লাগার কিছু ছিল। বিশেষ করে এর প্রাকৃতিক দৃশ্য আমাকে এতটাই মুগ্ধ করেছে, আমি বারবার বলতেই হচ্ছে যে এর প্রেমে পড়ে গেছি। আর এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি খুব শীঘ্র আবারও কক্সবাজার যাব, যদি আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন এবং সেই তৌফিক দান করেন। কারণ আমি এখানে যখন গিয়েছি, ট্যুরটা ছিল খুব সাময়িক সময়ের জন্য, ৩ থেকে ৪ দিনের মতো আমরা ছিলাম, কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে খুবই কম সময়। আমার আবারও এই সমুদ্রের পাড়ে যেতে হবে।
তো এই যে সমুদ্রের বিশেষ কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি জানি এখানে যারা গিয়েছেন এর ফিলটা শুধুমাত্র তারাই বুঝতে পারবেন। আর যারা ভিডিওতে দেখছেন তারা হয়তোবা এটা দেখে হয়তোবা চোখে কিছুটা ভালো লাগতে পারে, কিন্তু এখানে যাওয়ার পরে এই ফিলটা শুধুমাত্র তারাই উপভোগ করবেন বা তারাই বুঝতে পারবেন যে এর যে ভালো লাগা বা এর মধ্যে প্রকৃতির যে মাধুর্য মিশে আছে সেটা কাছে না গেলে আসলে বোঝা যায় না। সবকিছু আপনাদের সঙ্গে ক্যামেরায় ক্যাপচার করে দেখানো সম্ভব না। তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমি আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করার জন্য। যাদের কাছে এসব প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা দেখতে পছন্দ করেন না তারা স্কিপ করে চলে যেতে পারেন। আমার আজকের এই ভিডিওটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার টাইমলাইনে রেখে দেওয়ার জন্য, যেন আমার স্মৃতিতে এটা থেকে যায়। আর যেটা আমি দেখে এসেছি সেটা তো আমার নজরবন্দি হয়ে আছে, আর কখনো কখনো যদি মনে পড়ে যেন আমি আমার নিজের ভিডিও দেখেও সেটা ফিল করতে পারি। কারণ আমি যখন এই ভিডিওটা দেখব তখন আমার ভেতরে কিন্তু সেই ফিলটা কাজ করবে যখন আমি ওই মুহূর্তে ওখানে উপস্থিত ছিলাম। তো যাই হোক, ফ্যামিলির লোকজন নিয়ে এখন আমরা দাঁড়িয়েছিলাম সমুদ্রের একদম কোল ঘেঁষে। সমুদ্রের সবকিছুই ভালো লেগেছে, এতটা মনোমুগ্ধকর পরিবেশ আর এত ভালো লাগা কোনো ভাষা বা কবিতায় বলে বোঝানো যাবে না। আমি কোনো কবি নই, তারপরও কবি হলেও হয়তো বা এর ব্যাখ্যা সুন্দর করে দিতে পারতো কিনা আমি জানি না। আমার কাছে এতটাই ভালো লেগেছে। তো যাই হোক, আপনারা যারা দেখছেন জানি না কেমন লাগছে। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা কিন্তু জানাবেন। আর আপনারা সবসময় আমার ব্লগ ভিডিও দেখেন, আজকে যেহেতু আমি শুধুমাত্র কক্সবাজার ট্যুরকে নিয়েই এই ভিডিওটা শেয়ার করেছি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমি আমার ভালো লাগাগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি যারা এই ধরনের প্রাকৃতিক দৃশ্য ভালোবাসেন তাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এই ভিউটা ছিল আমাদের দ্বিতীয় দিনের। আমরা চাঁদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি একদম টেকনাফের জিরো পয়েন্টে যাওয়ার জন্য। সারা দিনের জন্য আমরা গাড়ি রিজার্ভ করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর মাঝে মাঝে রাস্তায় থেমে থেমে এই সমুদ্রের দৃশ্যগুলো উপভোগ করেছি বিভিন্ন বিচে। সবকিছু এতটা মনোমুগ্ধকর ছিল, হয়তোবা আমি যেভাবে বলি না কেন সেটাই আমার কাছে মনে হয় কম বলা হচ্ছে। আর আমার সবসময় একটা টান ছিল এই ঝাউবনকে নিয়ে। যখন আমি কোনো মুভি বা কোনো নাটকের দৃশ্যে ঝাউবনগুলো দেখতাম তখন আমার কাছে ভালো লাগতো যে ঝাউবনে আমি কবে যাব। তো এবার আমি ঝাউবন দেখে আসলাম, সবকিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে হচ্ছিল আমার বাসাটা কেন কক্সবাজারেই হলো না। যারা কক্সবাজারের স্থানীয় তাদের জীবনটা কত সুন্দর, তাই না? প্রকৃতির মাঝেই তারা বড় হচ্ছে, তাদের পরিবেশটা অনেক সুন্দর, যেখানে কোনো কোলাহল নেই, নেই কোনো শহরের এক্সট্রা সাউন্ড, ধুলা বালু, পরিবেশ দূষণের মতো বিভিন্ন ধরনের শব্দ। এসব কিছু ছাড়াই আমরা একটা মনোমুগ্ধকর পরিবেশে আছি। মানে এসব যখন ভাবি তখন আমার কাছে ইচ্ছে হয়েছে যে আমি যেন কক্সবাজারেই এক টুকরো জমি কিনে থেকে যাই। সত্যিই আমার কাছে এমনটা ফিল হয়েছে। এতটা ভালো লাগা আমার কাছে আর কখনোই লাগেনি। তো এই যে প্রকৃতির দৃশ্যগুলো কত সুন্দর সেটাই আমি আপনাদের সঙ্গে বারবার দেখানোর চেষ্টা করছি। আমি জানি অনেকেই কক্সবাজার অলমোস্ট চলে গিয়েছেন, আমি হয়তোবা সর্বশেষ পার্সন যিনি জীবনের এতগুলো বছর পাড়ি দেওয়ার পরে কক্সবাজারে গিয়েছি আমার স্বপ্নটা পূরণ করার জন্য। কারণ সমুদ্র আমাকে খুব টানে, সমুদ্রের প্রতি আমার অন্যরকম একটা আকর্ষণ। সবাই সবার মতো করে ভালোবাসা প্রকাশ করে, কিন্তু আমার ভালোবাসার ধরনটা হচ্ছে সমুদ্রের কাছে। কেন জানি না, সমুদ্র বরাবরই আমার ভীষণ পছন্দ। তো যে কারণেই আমার স্বপ্নটা পূরণ হতে আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। আর যাই হোক, সবশেষে যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে এটাই আমার কাছে অনেক কিছু। দেখেন কত সুন্দর, একপাশে পাহাড় একপাশে নদী। মানে এই ভালো লাগা আসলে বলে বোঝানো যাবে না। আর একটা মজার বিষয় দেখেন, আমাদের সাথে যে ক্ষুদে সদস্য আছে তার অবস্থা দেখেন, সে চাঁদের গাড়িতে উঠে ঘুমাচ্ছে, ঘুমে পড়ে যাচ্ছে। তাকে যতবার জিজ্ঞেস করছি তুমি কি ঘুমাবে, না সে ঘুমাবে না, সে ওখানে কিন্তু ঘুমাচ্ছে, বলতেছে আমার ঘুম আসতেছে না। মানে সেখান থেকে নামবে না, সে এতটাই আনন্দ উপভোগ করছিল। মানে সে এতটুকু বাচ্চা হয়েও সে কিন্তু এই ভালো লাগাটা বুঝতে পেরেছে। তো আসলে ভালো লাগা সবাই বোঝে, সে যত বয়স্কই হোক আর বাচ্চাই হোক। প্রকৃতির যে ভালোবাসা সেটা আসলে সবার কাছেই সমান, সেটা আসলে সবাই জানিয়ে দেয়। তো বিচে এসে এই যে এখানে বসে লেখালেখি করছিল আর জোয়ারের পানিতে সবকিছু ধুয়ে নিয়ে যাচ্ছিল, এই বিষয়গুলো অনেকদিন আগে দেখেছিলাম। তো এখন নিজে সেটাকে একটু উপভোগ করলাম। তো সারাদিন ঘোরাঘুরি করতে করতে আমরা তো একদম টেকনাফের শেষ প্রান্তে প্রায় পৌঁছেই গিয়েছি, একটুখানি বাকি আছে। আর এখানে এই যে দেখেন সাম্পানগুলো রাস্তা বোঝাই করে দাঁড়িয়ে আছে, কি অপরূপ দৃশ্য। কিছুক্ষণের মধ্যে হয়তোবা সূর্যি মামাও একদম সমুদ্রের নিচে তলিয়ে যাবে।
আর আমরাও অপেক্ষা করছি কখন আমরা আমাদের শেষ পর্যায়ে পৌঁছে যাব। এখানে দাঁড়িয়ে আবার সবাই মিলে কিছুক্ষণ একটু ফটোশ্যুট করছিল। কক্সবাজার যেহেতু এসেছি ছবি তুলব না তা কি করে হয়, তো সবাই মিলে এখানে আনন্দ করছিল, ছবি তুলছিল। আর এত সুন্দর বাতাস যেটা উপভোগ করার মাঝেও অন্যরকম একটা আনন্দ আছে। তো আমরা আবারও গাড়িতে উঠে পড়ছি আমাদের লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য। আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু টেকনাফ জিরো পয়েন্টে পৌঁছে যাব। সারা জীবন শুধু টেকনাফ থেকে তেঁতুলিয়া এই নামটা শুনে এসেছি, গানটাও শুনেছি। তো শেষ পর্যন্ত আমিও সেই টেকনাফে পৌঁছে গিয়েছি, মানে বাংলাদেশের শেষ প্রান্তে। তার কিছুক্ষণের মধ্যেই আমরা টেকনাফে পৌঁছে যাব। আর যাওয়ার পথে দৃশ্যগুলো দেখুন, এক পাশে তো পাহাড় রয়েছে, আরেক পাশে সমুদ্র, সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এত সুন্দর সারি সারি সেই সাম্পানগুলো, যে সাম্পান আমরা মুভিতে দেখেছি এবং গল্প কবিতায় অনেকবার শুনেছি। সত্যি আমার কাছে দৃশ্যগুলো অনেক সুন্দর লেগেছে, অনেক অনেক। তো যাই হোক, সবশেষে আমরা চলে এসেছি সেই টেকনাফ জিরো পয়েন্টে, যেখানে দাঁড়িয়ে আছে একটা ওয়ালের মধ্যে ঘড়ি। এটাই হচ্ছে লাস্ট পয়েন্টের একটা চিহ্ন আর কি। এরপরে কিছুটা জায়গা রয়েছে আমাদের বাংলাদেশের জন্য, তো সেটা আসলে অতটা গ্রাম অঞ্চলের মধ্যে ওদিকে খুব একটা গাড়ি চলাচল করে না। এরপরে হচ্ছে বর্ডার এলাকা। তো আমরা এই যে বাউন্ডারি কোল ঘেঁষেই কিন্তু দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। তো এখানে এসে আবার আমার ছেলেটা ছবি তুলছিল ঘড়িটাকে নিয়ে, যেহেতু টেকনাফের শেষ প্রান্তে চলে এসেছে, একটা স্মৃতি তো রাখতেই হয়। তো স্মৃতি হিসাবে আমার ছেলে এখানে ছবি তুলছিল। আর এই যে আমি আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানের মানুষের জনজীবনগুলো না অনেক সুন্দর, সহজ সরল এরা। তো এখন আমাদের ফেরার পথে এসেছি আমি কাঁকড়া বিচে। দেখুন লাল কাঁকড়া, এগুলোকে সহজে দেখা যায় না। আমি একটা মোটর বাইকে করে এখানে এসেছি, তো তারা আমাকে বাইকে করেই দেখাচ্ছিল বিচের মধ্যে কিভাবে লাল কাঁকড়াগুলো হয়। যখন এই মোটর বাইকটা চলছিল তখন কাঁকড়াগুলো সব ঘর থেকেই লুকাচ্ছিল। তো যাই হোক, এখানেই ছিল আজকের ভিডিওটি। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি শেয়ার করার জন্য, সবটুকু তো আর শেয়ার করতে পারিনি। আজকের সম্পূর্ণ ব্লগটা যেহেতু কক্সবাজারকে কেন্দ্র করেছিল, তাই আমি এর মধ্যে কোনো প্রকার ধাঁধা নিয়ে আসিনি। ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে ধাঁধার সমস্ত উত্তর এবং ধাঁধা নতুন করে দিয়ে দিব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।